আমরা আলোচনা করছিলাম 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত প্রশ্ন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দুটো ভিডিওতে তোমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1-এর ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারের উপর ভিডিও এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অলরেডি আমি বলেছি। আজকের ফার্স্ট ইউনিটের থার্ড চ্যাপ্টার অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনন, এই চ্যাপ্টারে যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা বলবো। তো মানুষের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ক্লাস 12-এর এই বইটাতে, এটা সাঁতরার বই, আগেও আমি বলেছি যে সাঁতরার বইতে এই পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল এটা পরীক্ষায় দেয়। বয়ঃসন্ধিকাল কাকে বলে বা পিউবার্টি, তার এর সময়টা, মেয়েদের বয়ঃসন্ধিকালের বয়স কোন সময় বা পুরুষদের বয়ঃসন্ধিকাল এই সময়টা ইম্পর্টেন্ট, এবং বয়ঃসন্ধিকালের যে পরিবর্তন, চেঞ্জেস ডিউরিং পিউবার্টি, এই সময় ছেলেদের বা মেয়েদের যে সমস্ত পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো কিন্তু এক্সামে আসে, অথবা এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো করতে হবে। তো প্রাইমারি সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে মুখ্য অর্থাৎ প্রাইমারি সেক্স অর্গান, এটা মেল এবং ফিমেল বডিতে শুক্রাশয় এবং ডিম্বাশয়, এটা তো একদম বেসিক জিনিস এই চ্যাপ্টারের, এগুলো জানতে হবে। এছাড়াও অ্যাক্সেসরি বা সেকেন্ডারি সেক্স অর্গান যেগুলো রয়েছে, অর্গানগুলোর নাম তোমরা নিজেদের জানার জন্য এটা জেনে রাখবে। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো কী কী, সেই পরিবর্তনগুলো তোমাদের নিজেদের জানার জন্য একটু জেনে রাখতে হবে। সবসময় পরীক্ষার পারপাসে নয়, জানার জন্যেই জেনে রাখতে হবে। তো পুংজননতন্ত্রের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে শুক্রাশয়ের অবস্থান এবং শুক্রাশয়ের আভ্যন্তরীণ যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সেমিনিফেরাস টিউবিল। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আলাদা করে ভিডিও আমার অলরেডি আমি আগে করেছি, বিষয়গুলো বলেও দিয়েছিলাম, আর সঙ্গে কীভাবে কোন অর্গান রিলেটেড সেটা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারবে। তার সঙ্গে এখানে পুংজননতন্ত্রের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে শুক্রাশয়ের অবস্থান এবং শুক্রাশয়ের গঠনের মধ্যে শুক্রাশয়ের ওজন কত, এবং শুক্রাশয়ের মধ্যে এই সেমিনিফেরাস টিউবিউল, ভাসা ইনফারেন্সিয়া, টেস্টিস, এপিডিডাইমিস, এই যে বিষয়গুলো রয়েছে কার সঙ্গে কোনটা কীভাবে রিলেটেড এবং কোন কোন জায়গায়গুলো থাকে সেটা তোমাদেরকে জানতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। এছাড়াও শুক্রাশয়ের কাজ তো ইম্পর্টেন্ট অবশ্যই। শুক্রাশয়ের দুটো কাজ, একটা শুক্রাণু উৎপাদন, যৌন হরমোন নিঃসরণ, একটা অন্তঃক্ষরাধর্মী কাজ আর একটা শুক্রাণু উৎপাদন, এই দুটো। এবং তার মধ্যে যেহেতু হরমোনের মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোনেরও এর কাজটাও তোমাদের করতে হবে। তার সঙ্গে কয়েকটা রিলেটেড বিষয়, ক্রিপ্টঅর্কিডিজম, মনর্কিডিজম, গুবার্নাকুলাম, টেল অফ লকিউড, এই জিনিসগুলো কী কী, এর মধ্যে বিশেষ করে ক্রিপ্টঅর্কিডিজম, মনর্কিডিজম, অ্যানর্কিডিজম, এইগুলো কাকে বলে এগুলো জানতে হবে। এগুলো এখান থেকে দেখে রাখবে, এখান থেকে বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা এর পরের। অ্যাকচুয়ালি এখানে এই পরপর বিভিন্ন অংশগুলো আছে, এপিডিডাইমিস আছে, ভাস ডিফারেন্স আছে, তারপর সেমিনাল ভেসিকেল, শুক্রথলি নিক্ষেপণ, ইজাকুলেটরি ডাক্ট, এই বিষয়গুলো পরপর রয়েছে। এখানে পরীক্ষাতে আসে যেটা প্রস্টেট গ্ল্যান্ডের ফাংশন, কাউপার্স গ্ল্যান্ডের ফাংশন, যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এরা কীভাবে রিলেটেড, এই জিনিসগুলো জানা দরকার এবং তাদের ফাংশন জানা দরকার। আচ্ছা, এরপর পরের পৃষ্ঠাতে সিমেনের উপাদান পরীক্ষায় সাধারণত দেয় না, তবে আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, যে রেপ্ট হওয়ার পরে কোনো মহিলার দেহে ফ্রুক্টোজের উপস্থিতি দুর্ঘটনার প্রুফ হিসাবে দেখানো হয়, কারণ ফ্রুক্টোজ কেবলমাত্র সিমেনের মধ্যেই দেখা যায়। মেল বডিতে ফ্রুক্টোজ অ্যাকচুয়ালি তৈরি হয়, সেমিনাল ভেসিকেলের মধ্যে ফ্রুক্টোজ তৈরি হয়, অতএব মেল বডিতে আর কোথাও কিন্তু ফ্রুক্টোজটা পাওয়া যায় না। অতএব কোনো মেয়ে রেপ্ট হয়েছে কি না সেটা কিন্তু তার দেহে ফ্রুক্টোজের উপস্থিতিটা প্রমাণ করে। এছাড়াও ফিমেল বডিতে নর্মালি ইউটেরাসের মধ্যে বা সার্ভিক্সে কোনো ফ্রুক্টোজ স্বাভাবিকভাবে ফিমেল বডিতে তৈরি হয় না। এখানে পুংজননতন্ত্রের বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেই ডিসঅর্ডারগুলো সম্বন্ধে একটু দেখে রাখবে। বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, ক্রিপ্টঅর্কিডিজম আগেও পড়েছো তোমরা, হাইড্রোসিল, এই তিনটে ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে, এগুলো দেখে রাখবে। এছাড়া প্রস্টেট ক্যান্সার, ইম্পোটেন্সি খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। ইঙ্গুইনাল হার্নিয়া, এই বিষয়গুলো ওভারঅল একটু একটু করে দেখে রাখতে হবে। আচ্ছা, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রধান যে অর্গ্যান, মানে মেন রিপ্রোডাক্টিভ অর্গ্যান, সেটা ওভারির অবস্থান এবং কিভাবে ওভারি আমাদের বডিতে, স্ত্রীদেহের মধ্যে কিভাবে থাকে, সেটা ওই মেসোভেরিয়াম নামক পর্দা বা লিগামেন্টের সঙ্গে সংযুক্ত থাকে।
তার সঙ্গে গৌণ যৌনাঙ্গ মানে সেকেন্ডারি সেক্সুয়াল যে অর্গ্যানগুলো রয়েছে ফিমেল বডিতে, তার মানে ফ্যালোপিয়ান টিউব খুব ইম্পর্টেন্ট পার্ট। ফ্যালোপিয়ান টিউবের এই চারটে অংশের নাম ইউটেরাইন, ইসমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, এই চারটে নাম অবশ্যই করবে। তার মধ্যে ফ্যালোপিয়ান টিউবের ফাংশন এটা করতে হবে। ইউটেরাস মানে যেখানে সন্তান বড় হয়, গর্ভাবস্থায় যেখানে সন্তান বড় হয় সেটা হচ্ছে ইউটেরাসের পার্টগুলো অবশ্য করবে, ফান্ডাস, বডি আর সার্ভিক্স, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ইউটেরাসের কাজ তো অবশ্যই বুঝতেই পারছো, নিজেরা দেখে রাখবে এখানে। আচ্ছা, আর এখানে সাধারণত অন্যান্য অংশগুলো দেয় না, এক্সটার্নাল জেনিটাল অর্গানের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলো সাধারণত দেয় না, এক্সামে অতটা আসে না, নিজেদের আগ্রহ থাকলে জেনে রাখতে পারো। আচ্ছা, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের, রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যাকচুয়ালি কাজ কী কী, যে হরমোন ক্ষরণ বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ডিসঅর্ডারগুলো রয়েছে, মেনস্ট্রুয়েশনের প্রবলেম, এই অ্যামেনোরিয়া, মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, এগুলো কি শর্ট প্রশ্ন কিন্তু দেয়। ব্রেস্ট ক্যান্সার, অ্যাকচুয়ালি ক্যান্সারের ওভারঅল কারণ কিন্তু সব ক্ষেত্রেই একই, বিভিন্ন জায়গায় হলে বিভিন্ন রকম ক্যান্সার, তার কোন জায়গায় হচ্ছে তার হিসাব অনুসারে তাদের নাম হয়। ব্রেস্ট যদি ক্যান্সার হয় সেটা ব্রেস্ট ক্যান্সার। এছাড়া অন্যান্য জায়গার ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান সিস্ট, এখন তো ওভারিয়ান সিস্টটা খুব কমন, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে ওভারিয়ান সিস্ট এখন প্রায়শই দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো দেখে রাখবে। ইনফার্টিলিটি, বন্ধাত্ব প্রতিরোধ করার জন্য ইনভিট্রো ফার্টিলাইজেশন, ডক্টর সুভাষ মুখোপাধ্যায় আমাদের বাঙালি বিজ্ঞানী, তার নাম এই প্রসঙ্গে অবশ্যই জেনে রাখা উচিত। জীবদ্দশাতে তিনি যে সম্মানটা পাননি, আমরা যেন আজকালকার ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী হিসাবে আমরা এই বিষয়গুলো জানছি, তারা যেন তাকে সেই যোগ্য সম্মানটা দিতে পারি। তো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন এটাও এইখানে করতে হবে, যে মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ টেস্টিস অ্যান্ড ওভারি। অ্যাকচুয়ালি পরীক্ষাতে যে প্রশ্নটা আসে শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, সেটা এইখানটা তোমাদের লিখতে হবে। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, তার উপরে আবরণ রয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এছাড়া সেমিনিফেরাস টিউবিউল, এইগুলো পরপর লিখতে হবে। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পরীক্ষায় দেয়, যদিও 2020-তে পরীক্ষাতে মেনস্ট্রুয়েশনের সময় ইউটেরাসের মধ্যে যে চেঞ্জেসগুলো আসে সেইগুলো এসছিল, অতএব মেনস্ট্রুয়েশনটা 2021-এ আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের শুক্রাশয়ের গঠন, ডিম্বাশয়ের গঠন এবং ফার্টিলাইজেশন, এই তিনটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসতে পারে। এই তিনটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ শুক্রাশয়ের গঠন বললে বিবরণগুলো তো অবশ্যই দেখবে, লিডিগ্রান্ত কোষ, সার্টলি কোষ, এই বিবরণগুলো দিতে হবে। আর তারপরে নালিকাসমূহ বা টিউবিউলস, এইগুলো দিতে হবে। আর চিত্র আঁকতে হবে, এই চিত্রটা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্রটা, এই চিত্রটা আঁকতে হবে উইথ পয়েন্টিং, অবশ্যই করবে পয়েন্টিং। তারপরে ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন এটাও দিতে পারে, কারণ শুক্রাশয় ডিম্বাশয় দুটোর কোনোটাই গত বছর আসেনি, অতএব এটাও দিতে পারে। তার সঙ্গে বিষয়গুলো, এর যে বিবরণগুলো রয়েছে, জননকলা, জার্মিনাল এপিথেলিয়াম বা টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর স্ট্রোমা, গ্রাফিয়ান ফলিকল, এবং এই ফলিকলগুলোর বিভিন্ন স্টেজ যেগুলো রয়েছে, যে প্রাইমোডিয়াল ফলিকল, গ্রোয়িং ফলিকল, এরপরে রয়েছে। আর চিত্র হিসাবে এই চিত্রটা কিন্তু আঁকতে হবে, এই চিত্রটা ডিম্বাশয়ের, এই চিত্রটা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা কিন্তু আঁকতে হবে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই ছবিটাই আঁকবে। আচ্ছা, তার সঙ্গে পরের পেজে গ্রাফিয়ান ফলিকল, পরিণত ডিম্বথলি, অর্থাৎ ডিম্বাশয়ের গঠন বললে এই অংশগুলো করতে হবে। আলাদা করে পরিণত ডিম্বথলির গঠনটাও দেয় না তা নয়, পরিণত ডিম্বথলির গঠনও দেয়। অর্থাৎ ডিম্বথলির মধ্যে বিভিন্ন অংশগুলো, এই যে এই গঠনের মধ্যে দেখো, যে থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, গ্র্যানুলোসা কোষস্তর, করোনা রেডিয়েটা, অ্যান্ট্রাম গহ্বর, কিউমুলাস উফোরাস, এই যে পরিণত ডিম্বথলি, এই স্ট্রাকচারটা, এটা তো ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে আসবে ওভিউলেশনের সময়। ডিম্বথলির খেয়াল রাখবে, ডিম্বথলির গঠন, ডিম্বাণুর গঠন দিলেও দিতে পারে, এটা কিন্তু ডিম্বথলির গঠনটা করবে, পরিণত ডিম্বথলির গঠন উইথ চিত্র, অর্থাৎ চিত্রসহ। তার সঙ্গে এখানে কর্পাস লিউটিয়াম, এই কর্পাস লিউটিয়াম মানে ডিম্বাশয়ের গঠন যখন বলবে, ডিম্বাশয়ের গঠন বিবরণ লিখতে গেলে তখন পরিণত ডিম্বথলির ইন ডিটেলস গঠন লেখার দরকার নেই। তো ডিম্বাশয়ের বিবরণ দিলে তখন কিন্তু কর্পাস লিউটিয়ামটাও টাচ করে যাবে, অবশ্যই কর্পাস লিউটিয়ামটা একটু টাচ করে যাবে। ডিম্বাশয়ের কাজ, ডিম্বাণু উৎপাদন, এছাড়া হরমোন নিঃসরণ, এই দুটো কাজ।
আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো, শুক্রাশয়ের গঠন, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন অবশ্যই ইম্পর্টেন্ট পরীক্ষার 2021-এর জন্য। কারণ 2020-তে কিন্তু ওটা আসেনি। 2020-তে ইউটেরাসের মধ্যে যে পরিবর্তন হয় মেনস্ট্রুয়েশনের সময়, স্ত্রীদেহে ইউটেরাসের মধ্যে যে ফেজেসগুলো আসে, যে স্টেপগুলো আসে, সেগুলোই এসেছিল। অতএব এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। গ্যামেটোজেনেসিস, ফর্মেশন অফ গ্যামেট, যেটা দুটো ভাগে বিভক্ত হয়, স্পারমাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস। স্পারমাটোজেনেসিসের এর ডেফিনেশান করবে, পদ্ধতিটা ছক আকারে করতে পারলে ভালো হয়। এখানে অনেকটা ডিটেলস রয়েছে, এত ডিটেলস তুমি 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নে এত ডিটেলস তো লিখতে পারবে না। অর্থাৎ ছক, আর এই যে ছকটা রয়েছে, এই যে ছকটা, প্রাইমোডিয়াল জার্ম কোষ, স্পারমাটোগোনিয়াল সেল বা স্পারমাটোগোনিয়াম, এই স্পারমাটোগোনিয়াম থেকে তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড আর স্পার্ম, এই ধাপটা অন্তত লিখবে। যে স্পারমাটোজেনেসিস যদি দেয়, স্পারমাটোজেনেসিস কাকে বলে, 2 নম্বর বা 3 নম্বর থাকলে স্পারমাটোজেনেসিস কাকে বলে, স্পারমাটোজেনেসিস কোথায় হয়, অর্থাৎ স্থান কোথায় হয়, আর স্পারমাটোজেনেসিসের এই পদ্ধতিটা ছক আকারেই দেবে। এরকম ছক আকারে দিয়ে অন্তত ছোট করে লিখে দেবে, যেমন নাম্বার থাকবে সেই অনুযায়ী দেবে, কিন্তু ছকটা যেন অবশ্যই থাকে। আচ্ছা, তারপর আসি স্পারমাটোজেনেসিসের ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স। স্পারমাটোজেনেসিসের সিগনিফিক্যান্স করবে। এখানে ইনফোপেডিয়ার মধ্যে কয়েকটা ভালো জিনিস রয়েছে, স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, স্পারমিয়েশন, স্পারমাটোসাইটোজেনেসিস। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে, সবকটা আলাদা আলাদা, সবকটা ভালোভাবে করে রাখবে, প্রত্যেকটা গুলিয়ে যায়। তারপর আসে উজেনেসিস। এখানে স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিসের পার্থক্যটাও কিন্তু করবে। আচ্ছা, যেগুলো মূলত ইম্পর্টেন্ট আমি সেইগুলোই বলছি, কারণ এটা তো নিটের জন্য বইটা। এই বইটাতে যা কিছু আছে সমস্ত এইচএসে সাধারণত আসে না। অর্থাৎ এইচএসের জন্য বা হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট যেগুলো সাধারণত আসে সেগুলোই আমি বলছি, সেগুলো একটু খেয়াল রাখবে। তো উজেনেসিসের ডেফিনেশান, উজেনেসিসের স্থান কোথায় হয় এটা করবে। এবং উজেনেসিসের কিন্তু এই ধাপগুলো, যেটা স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে যেমন কাকে বলে, কোথায় হয়, যেমন এবং ছক আকারে লিখেছ, তেমনি উজেনেসিসের ক্ষেত্রেও কিন্তু এই ছক আকারে এটা লেখার চেষ্টা করবে, ছক আকারে। কারণ ইন ডিটেলস এতটা লেখা 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নে এত বেশি লেখা তো সম্ভব নয়। অতএব টু দ্য পয়েন্ট, যে স্পারমাটোজেনেসিস কী, স্পারমাটোজেনেসিস বলতে কী বোঝো বা উজেনেসিস কী, এভাবে বললে ডেফিনেশান কোথায় হয় এবং ছকটা। আচ্ছা, উজেনেসিসের সিগনিফিক্যান্স, উজেনেসিসের তাৎপর্য, এটা করবে। স্পারমাটোজেনেসিস, উজেনেসিসের পার্থক্য, এটাও করবে। শুক্রাণু ডিম্বাণুর গঠন করবে, এটাও পরীক্ষায় দেয়। আচ্ছা, শুক্রাণুর গঠন, এই চিত্রের সঙ্গে ওদিকে ছিল হেড, এদিকে নেক, আর এর সঙ্গে বডি, এই 3টে পার্ট। ডিম্বাণুর গঠন, আগে কিন্তু আমরা তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিবরণ পড়তে গিয়ে তার মধ্যে ডিম্বথলির গঠন, পরিণত ডিম্বথলির গঠন পড়েছি। পরিণত ডিম্বথলির মধ্যে এখানে আছে তোমার যে বিষয়টা, আবার আমি বলছি, এই যে ডিম্বথলির মধ্যে, পরিণত ডিম্বথলির মধ্যে এখানে ছিল ডিম্বাণু, এটা ডিম্বথলির গঠন। আর এখানে যেটা আসছে এটা কিন্তু ডিম্বাণুর গঠন। অতএব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ওভারঅল বিষয়গুলো কী কী আছে, তারপর ওভারির গঠন, ওভারির মধ্যে পরিণত ডিম্বথলির গঠন, পরিণত ডিম্বথলির মধ্যে ডিম্বাণুর গঠন, এই ডিম্বাণুর স্ট্রাকচার, ডিম্বাণুর গঠনটাও দেখে রাখবে। ইয়ক বা কুসুমের উপস্থিতি অনুসারে ডিম্বাণুর অনেক রকম প্রকারভেদ হয়। সেই হিসাবে পলিলেসিথাল, টেলোলেসিথাল, হোমোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল, মেয়োলেসিথাল, আলেসিথাল, এইগুলোর এক্সাম্পল। বিশেষ করে মানুষের ক্ষেত্রে কোনটা কী, পাখিদের ক্ষেত্রে কোনটা কী, সেটা কিন্তু আমাদের দেখে রাখতে হবে শর্ট প্রশ্নের জন্য। মেনস্ট্রুয়েশন সাইকেল, মাসিক চক্র বা মাসিক রজচক্র, এটা গত বছর ইউটেরাইন যে চেঞ্জেসগুলো হয় রজচক্রের সময়, সেটা পরীক্ষাতে এসছে। তবে পরীক্ষার পারপাসে যদি বাদ দিতে চাও দিতেও পারো, তবে আমার মনে হয় বাদ না দেওয়াটাই ভালো। কারণ এখান থেকে ওই বিষয়টা এসছে, ইউটেরাসের মধ্যে পরিবর্তন, কিন্তু ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তনটা কী হয় সেটা আসেনি, বা এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসলে যদি টোটাল বাদ দিয়ে দাও তাহলে কিন্তু অসুবিধা হবে। আর তাছাড়া কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে তো অসুবিধা হবেই হবে। আমার মনে হয় বাদ না দিয়ে একটু দেখে রাখবে, একটু পড়ে রাখবে জিনিসটা কী, একদম বাদ না দেওয়াটাই ভালো হবে। রজস্রাব, মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে মেনার্কি, প্রথম রজস্রাব শুরু হওয়াকে মেনার্কি, মেনোপোজ, এগুলো শর্ট প্রশ্ন পরীক্ষায় দেয়, সবসময় দেয় শর্ট প্রশ্ন।
এই রজচক্র সময় ডিম্বাশয়ের পরিবর্তনটা কিন্তু পরীক্ষাতে আসেনি গত বছর। অর্থাৎ ডিম্বাশয়ের পরিবর্তন ওদের ফলিকুলার ফেজ বা ডিম্বথলি দশা, তারপর যেগুলো রয়েছে ডিম্ব নিঃস্রাবীয় ওভিউলেটারি ফেজ, লিউটিয়াল ফেজ, ওভিউলেটারি ফেজ, লিউটিয়াল ফেজ বা মেনস্ট্রুয়াল ফেজ, এই ফেজগুলো করে রাখবে। আর এই জরায়ুর পরিবর্তনটা কত বছর এসেছিল, এই জরায়ুর পরিবর্তন, যে রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ, তারপরে ওভিউলেটারি ফেজ, প্রি মেনস্ট্রুয়েশন ফেজ, মেনস্ট্রুয়াল ফেজ, এইটা গত বছর বড় প্রশ্ন হিসাবে এসেছিল। অর্থাৎ এটা বাদ দিতে পারো, কিন্তু অন্যগুলো একবারে বাদ না দেওয়াটাই ভালো হবে। তারপর মেনোপোজ রয়েছে, মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে গেলে সেটা মেনোপোজ, রজনিবৃত্তি। আর মেনস্ট্রুয়াল সাইকেল আর ইস্ট্রাস সাইকেল, এই দুটোর পার্থক্য, ঋতুচক্র আর রজচক্র দুটো একই নয়। ঋতুচক্র কাকে বলে, এবং সেক্ষেত্রে মনোইস্ট্রাস, পলিইস্ট্রাস, এক ঋতুচক্রী প্রাণী, বহু ঋতুচক্রী প্রাণী, এদের উদাহরণগুলো অবশ্যই করবে। এক ঋতুচক্রী কুকুরের ঋতুচক্র বা বহু ঋতুচক্রী, গিনিপিগ, ইঁদুর, বিড়াল, ঘোড়া, এগুলোর বহু ঋতুচক্রী প্রাণী, এর উদাহরণগুলো কিন্তু জানা দরকার। হ্যাঁ, তার আগে মেনোপজ যেটা ছিল, মেনোপজের সময়, মেনোপজের কারণ, এবং এই একটু এগুলো বোঝাটাও দরকার। একটা নির্দিষ্ট সময় হয় কি, মেয়েদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টপ হয়ে যাওয়ার পরে শুধু ফিজিক্যাল চেঞ্জেস আসে না, মেন্টাল চেঞ্জেসও তৈরি হয়ে যায়, যার জন্য অনেক রকম মানসিক সমস্যার মধ্যেও তারা ভোগেন ওই বয়সে। আর মানসিক সমস্যার মধ্যে ভোগেন বলেই হয়তো শাশুড়ির সঙ্গে বৌমার গণ্ডগোল বাঁধে, বুঝতে পারলে? আচ্ছা, তো তারপরে নিষেক বা গর্ভধারণ, এই নিষেক প্রক্রিয়া কিভাবে হয়, নিষেকের সংজ্ঞা, ডেফিনেশন, নিষেকের সময়, নিষেকের স্থান, এটাও করতে হবে। এবং নিষেক পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এটা টোটাল বিবরণ দিলেও দিতে পারে, তবে শর্ট হিসাবে দেয় শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন, খুব ইম্পর্টেন্ট। ক্যাপাসিটেশন কী এবং ক্যাপাসিটেশনের প্রয়োজনীয়তা কী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখে রাখতে হবে। আচ্ছা, তারপরে কর্টিক্যাল রিয়াকশান, অ্যাক্রোজম রিয়াকশান, এগুলোও শর্ট প্রশ্ন দেয়। অ্যাক্রোজম রিয়াকশান, কর্টিক্যাল রিয়াকশান, এছাড়াও তোমার ইউনিয়ন অফ ওভাম এবং স্পার্ম নিউক্লিয়াস, প্রোনিউক্লিয়াস আর ফিমেল প্রোনিউক্লিয়াস, এই দুটোর কনজুগেশন কীভাবে হয়, ইউনিয়ন কীভাবে হয়, সেটা এই কটা স্টেপ শর্ট প্রশ্ন হিসেবে দেখে রাখবে। এছাড়া এমব্রায়ো ডেভেলপমেন্টের মধ্যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, প্রত্যেকটার ক্যারেক্টার, যে মরুলার বৈশিষ্ট্য, ব্লাস্টুলার বৈশিষ্ট্য, এছাড়া গ্যাস্ট্রুলার বৈশিষ্ট্য, প্রত্যেকটার বৈশিষ্ট্য একটু করে দেখে রাখা উচিত। এবং গ্যাস্ট্রুলার যে তিনটে স্তর থাকে, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম, তিনটে স্তর থেকে পরিণত প্রাণীদেহে, পরিণত মানুষের শরীরে কোন কোন অঙ্গগুলো তৈরি হয়, সেটাও দেখে রাখা উচিত। আচ্ছা, এইগুলোই আবার এখানে রয়েছে, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মের তিনটে স্তর থেকে কী কী তৈরি হয়। আর ভ্রূণ পর্দা বা ফিটাল মেমব্রেন আর এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনগুলোর নামটা কোরিয়ন, অ্যামনিয়ন, এই যে নামগুলো, অ্যালান্টয়েস, ফিটাল স্যাক বা ইয়ক স্যাক, এই নামগুলোই খেয়াল রাখবে, এর ডিটেলস সাধারণত দেয় না। আচ্ছা, এই গেল। এরপরে ফার্টিলাইজেশনের পরে ইমপ্লান্টেশন, যে জরায়ুর মধ্যে কীভাবে ইমপ্লান্টেশন হয়, ইমপ্লান্টেশনের সময়কাল, ইমপ্লান্টেশনের স্থান, ডেফিনেশন, সময়কাল, স্থান, টোটাল বিবরণ সাধারণত আসে না, তবে ইমপ্লান্টেশন কীভাবে হয় এটাও একটু দেখে রাখবে। আচ্ছা, এরপরে গর্ভাবস্থা, প্রেগনেন্সি যেসব চেঞ্জেসগুলো আসে, এটা সাধারণত এইচএসে দেয় না, নিজেদের নলেজ বেশি করার জন্য এটা দেখে রাখতে পারো। অমরা বা প্লাসেন্টা, এটা খুব ইম্পর্টেন্ট। অমরার ডেফিনেশন অবশ্যই করবে, অমরার উপাদান অবশ্যই করবে, মাতৃকলার কোন কোন পার্ট তৈরি হয় অমরা, আর ভ্রূণকলার কোন কোন অংশ নিয়ে তৈরি হয় অমরার অনেক রকম ভাগ আছে এখানে। হিমোকোরিয়াল প্লাসেন্টা, ডিসকয়েডাল প্লাসেন্টা, ডেসিডুয়েট প্লাসেন্টা, এই তিনটে প্লাসেন্টা কি, তিন ধরনের প্লাসেন্টা কি, এইটা করবে, কারণ শর্ট প্রশ্ন আসতে পারে, আর না এলেও এই তিনটে জানা উচিত। পরবর্তীকালে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে অবশ্যই জানা উচিত। আর প্লাসেন্টার ফাংশন, খুব সিম্পল কোয়েশ্চেন, অথচ কমন কোয়েশ্চেন। এই প্লাসেন্টার কাজ, তার মধ্যে অন্তঃক্ষরাধর্মী কাজ, কারণ দেখো 2 নম্বর থাকলে তুমি অন্তঃক্ষরাধর্মী কাজের মধ্যে এতগুলো হরমোন লিখে তার ডিটেলস ফাংশন লিখতে পারবে না। 2 নম্বর ধরে একটা কাজ হলো অন্তঃক্ষরাধর্মী কাজ, এন্ডোক্রিন ফাংশনের মধ্যে এই হরমোনগুলো সিক্রেশন করে, হরমোনগুলোর নামটাই লিখতে পারো। তবে এই হরমোনগুলোর নামের আগে প্লাসেন্টার মধ্যে যে হরমোনগুলো খরিত হয়, শুধু প্রজেস্টেরন নয়, এটা লিখবে প্লাসেন্টাল প্রজেস্টেরন, প্লাসেন্টাল ইস্ট্রোজেন। আর HCG, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন,
হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন HCS, এই ফুল ফর্ম মানে প্লাসেন্টা থেকে নির্গত দুটো হরমোন বললে প্লাস ইস্ট্রোজেন প্রজেস্টেরন লিখতে পারো, তবে আমার মনে হয় প্লাসেন্টাল ইস্ট্রোজেন এবং প্লাসেন্টাল প্রজেস্টেরন বলাটাই বোধহয় ভালো হবে। তার প্লাসেন্টার বিনিময় কাজ, প্লাসেন্টার এক্সচেঞ্জ ফাংশন অফ প্লাসেন্টা, শুধু ফুড তো নয়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন এসেন্সিয়াল কম্পোনেন্ট এবং এক্সক্রেটারি প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো বিনিময় করায় এই প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টার দুটো কাজ অবশ্যই করবে। প্লাসেন্টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখলে ভালো এরকম ব্যাপারটা নয়। প্লাসেন্টার কাজ অবশ্যই, প্লাসেন্টা কাকে বলে, কিভাবে তৈরি হয়, এবং প্লাসেন্টার কাজগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে তোমার পার্টুরেশন কীভাবে হয়, অর্থাৎ চাইল্ড বার্থ, সন্তান কীভাবে জন্ম নেয়, ডিটেলস বিবরণ দরকার নেই, প্রসবের সংজ্ঞা শুধু করলেই হবে। এবং 9 মাস 10 দিন, একটা 9 মাস 10 দিন জেস্টেশনাল পিরিয়ড, 9 মাস 10 দিন। আমরা এমনি সাধারণত বলি গ্রামের দিকে 10 মাস 10 দিন, কিন্তু অ্যাকচুয়ালি 10 মাস 10 দিন নয়, 9 মাস 10 দিন। এর ডিটেলস বিবরণ এখানে লাগবে না। এছাড়াও ল্যাকটেশন রয়েছে, ল্যাকটেশন পরবর্তী একটা দুটো পৃষ্ঠা পরে। এই ল্যাকটেশনের সংজ্ঞা, ল্যাকটেশনের সময় এবং কোন কোন হরমোন রিলেটেড, প্রোল্যাকটিন হরমোন, অক্সিটোসিন হরমোন, কোলেস্ট্রাম কী, এটা খুব ইম্পর্টেন্ট। এবং শুধু ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে নয়, ব্যক্তিগত জীবনেও প্রয়োজন, কারণ এই কোলেস্ট্রামটা শুধু শিশু জন্মানোর পরে বাচ্চাকে অবশ্যই খাওয়ানো উচিত, কারণ কোলেস্ট্রামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং প্রচুর নিউট্রিশনাল কম্পোনেন্ট থাকে, যেগুলো বাচ্চার পক্ষে, বাচ্চার ইমিউনিটি তোমার ইনক্রিজ করার জন্য খুব এসেন্সিয়াল। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি গেল আজকের মানুষের রিপ্রোডাক্টিভ সিস্টেম, হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার বিভিন্ন বিষয়গুলো আমি বললাম। তবে গত বছর যেটা এসেছিলো সেটা আবার বলে দিচ্ছি, গত বছর এসেছিলো তোমার মেনস্ট্রুয়েশন সাইকেলে ইউটেরাসের যে চেঞ্জেসগুলো, সেগুলো বড় প্রশ্ন এসেছিলো। বাকি এখান থেকে বড় প্রশ্ন বলতে ডিম্বাশয়ের গঠন, শুক্রাশয়ের গঠন, নিষেক পদ্ধতি, এই তিনটে কিন্তু বড় প্রশ্ন হিসাবে করে রাখবে। এছাড়া শর্ট প্রশ্ন, যেহেতু কয়েকটা চ্যাপ্টার বাদ চলে গেছে, অথবা এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর আসতে পারে। সেগুলো আমি বলার মাঝখানে সবগুলোই বলে দিলাম, অতএব সবগুলোই কম বেশি দেখে রাখবে।